নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প নিচের তলা। বড় রাস্তার গা থেকে টুক করে বেরিয়ে গিয়ে সরু এই গলিটা যে কটা মোচড় খেয়ে কোথায় ঢুকে পড়েছে বোঝা শক্ত। গলি তো নয়, গোলক ধাঁধা। বাইরে থেকে দেখে বিশ্বাস হয় না এর মধ্যে সাহস করে ঢুকে পড়তে পারলে যেখানে সেখানে জড়ো করা কুটনোর খোসা, উনুনের ছাই আর পচা চিংড়ির খোলা ডিঙিয়ে ডিঙিয়ে শেষ পর্যন্ত পৌঁছতে পারলে এত বড় একখানা বাড়ি আবিষ্কার করা যাবে। বড় বটে, তবে একতলা। কলকাতায় জমির দর যখন জলের দর ছিল, বোধ করি তখনকার আমলের। তবু এত গোলমেলে গলির মধ্যে না হয়ে যদি সামনের বড় রাস্তার ওপর হতো, তাহলে বাড়ির বর্তমান মালিক শিরীষ হালদার যে এই নোনা ধরা বালি খসা অতীতকালের বাড়িখানা থেকেও মোটা টাকা ভাড়া তুলতে পারত, তাতে আর সন্দেহ কি। সেকালের বেহিসেবি প্ল্যানে তৈরি হলেও 10-12 কাঠা জমি জুড়ে বসে আছে তো বাড়িটা, এলোমেলো মেলাই কতকগুলো ঘর দালান নিয়ে। ওপর ওপর খানিকটা চুনবালি মাখিয়ে একটু সৌষ্ঠব সম্পন্ন করে তুলতে পারলেই তো যথেষ্ট। আর কি চাইবে ভাড়াটে? আর কি চাইতে পারে? নতুন চুনের গন্ধেই তো বুকটা ভরে উঠবে তার। কিন্তু গোল করেছে ওই গলিতে। অষ্টাবক্র ঋষির মতন আট বাঁকা এই গলিটা দেখেই বাড়ানো গলাটা পিছিয়ে নেয় খদ্দের। কাজেই ভাড়া পিটবার এই মাহেন্দ্র যোগে বাস্তুহারা বন্যার প্রবল তরঙ্গেও আশানুরূপ আয় হয় না শিরীষ হালদারের। বুঝে সুঝে তাই এই পচা বাড়িখানার জন্যে ওই চুনবালির খরচাটুকুও করেনি ভদ্রলোক। শুধু নানা কৌশলে কেটে ছেঁটে অনেক টুকরোয় ভাগ করে দিয়েছে। লোকটা পাকা লোক, জানে এ বাড়িতে যারা মাথা গুঁজতে আসবে তারা সৌন্দর্য বোধ নিয়ে মাথা ঘামাবে না। মাথা গুঁজতে পাওয়াটাই তাদের পক্ষে চরম পাওয়া। তা বলে একেবারে লোকসানও খাচ্ছে না শিরীষ হালদার। তিল কুড়িয়ে তাল। ঘর তো দূরের কথা, সিঁড়ির তলাটুকুই কি আর খালি পড়ে আছে? তা নেই, মানুষের ভিড়ে ঠেসাঠেসি। ঝড়ের মুখে শুকনো কুটোর মতো এক ঠাঁই এসে জমা হয়েছে এক রাশ শুকনো মানুষ। এখানে যারা বাস করছে তারা কেউ কারুর স্বজাতি না হলেও সমগোত্র। এই তথ্যটুকু কে যে কেমন করে জেনে ফেলেছে সেইটাই আশ্চর্য। অথচ ঠিক এসে এসে জুটে যে যার খোপে দিব্যি খাপ খাইয়ে নিয়ে বসে গেছে। ভাগ্যদেবীর অকৃতি সন্তানের দল এরা। কম্পোজিটার নিতাইচরণ, দৈনিক কাগজের হকার নগেন, কাপড় কাচা সাবানের ক্যানভাসার অমূল্য, কবরেজি দাওয়াইখানার খিদমতগার বসন্ত, এরা সব আছে বউ ছেলে মা বোন নিয়ে। শুধু মায়ে বেটায় থাকে ইন্দু আর ইন্দুর মা, আর থাকে বিধবা 2 মেয়ে নিয়ে ননি গয়লানি। এছাড়া ঘর সংসারহীন লক্ষ্মী ছাড়াও গোটা কতক ঢুকে পড়েছে এসে। তারা সারাদিন বাইরে বাইরে ঘোরে, যেখানে সেখানে খায় আর রাত্রে বাসায় ফিরে ছেঁড়া মাদুর বিছিয়ে শুয়ে পড়ে। দাঁত খিঁচানো দেওয়াল, খাপড়ি ওঠা মেঝে, দম আটকে আসা ঘর। তবু কারুর অসহ্য নেই, বরং মনে বেশ একটা গৌরব আছে। বস্তিতে থাকতে হচ্ছে না, দস্তুর মতো পাকা বাড়ি। আত্মীয় স্বজনের কাছে বাসার ঠিকানা দিতে মাথা হেঁট হয় না। আশেপাশে কতকগুলো জঘন্য চরিত্র নরনারীর কুৎসিত জীবনযাত্রার নিরুপায় দর্শক হয়ে থাকতে হয় না। ভদ্র পরিচয়ের সম্ভ্রম বজায় থাকে। তা বলে কি আর রোজ দুবেলা কলতলার অধিকার নিয়ে মেয়েদের মধ্যে বচসা হয় না? না যখন তখন ছোট ছেলেপুলের ঝগড়ার ছুতোয় বড়দের মধ্যে প্রায় হাতাহাতি হয়ে যায় না? হামেশাই হয়। একের সঙ্গে অপরের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় তখন। এ পাশের পড়শির নিন্দে চলে ও পাশের পড়শির ঘরে গিয়ে, শুনিয়ে শুনিয়ে ঠেস দিয়ে কথা বলে। আবার হঠাৎ কোনো দিন হয়তো কারুর ছেলের ভারী অসুখে কি কারুর ঘরের সত্যনারায়ণের সিন্নিতে সবাই এসে জড়ো হয় এক জায়গায়। অজান্তে কখন বন্ধ কথার কপাট খুলে পড়ে যায়। চির খাওয়া বন্ধুত্ব জোড়া লাগে। এমন চলে যাচ্ছিল।
হঠাৎ একদিন এ বাড়ির আবহাওয়ায় আলোড়ন উঠল আর এক নতুন খদ্দেরের আবির্ভাবে। কোথাও কিছু না, একদিন বাড়িওয়ালা শিরিষ হালদার গদগদ ভঙ্গিতে একটি ভদ্রলোক আর একটি ভদ্রমহিলাকে সঙ্গে নিয়ে গটগট করে এদের দালান মারিয়ে সোজা উঠে গেলেন ছাদে, এবং বেশ কিছুক্ষণ পরে তেমনি দর্পিত ভঙ্গিতে সোজা নেমে গেলেন নিচের তলায় ভাড়াটেদের দিকে দৃকপাত মাত্র না করে। এরা মুখ চাওয়াচাইয়ের ভেতর দিয়ে প্রশ্নের ইশারা করে, ব্যাপার কি? ছাদে তো থাকবার মধ্যে আছে একটা চিলে কোঠা, এমন ভ্যানিটি ব্যাগ হাতে ভদ্রমহিলার কি দরকার সেখানে? তাই তো, অবশ্যই বেশি ভাবতে হয় না। অন্ধকার রাতটাই শুধু অন্ধকারে থাকতে হয়, সকালবেলায় পরিষ্কার হয়ে যায়। ঘর উঠবে দোতলার ছাদে। ২-৫টা মজুর মিস্ত্রি এসে হামলা লাগায়। এসে পড়ে চুন, সুরকি, সিমেন্ট, বালি। গাড়ি বোঝাই করে এসে পড়ে আধ পুরনো আধ ময়লা ইটের গাদা। সঙ্গে সঙ্গে আধবুড়ো শিরিষ হালদার জোয়ান লোকের মতো ছুটোছুটি করতে থাকে। ঝানু লোক, জানে ইটগুলো ঢাকা পড়বে বালির ছাউনির নিচে, অতএব ওগুলো নতুন কেনা বাজে খরচ। এরা বলা বলি করে, বেশ শাঁসালো খদ্দের, কি বলো? তাই তো মনে হচ্ছে, তা নইলে কিপটে ঘুঘু গ্যাট খরচায় এতগুলো টাকা খসাচ্ছে। ধ্যাত্তারে নিকুচি করেছে, ওদের আবার এ চুলে মরতে আসা কেন বাবা? বেশ ছিলাম আমরা, এর মধ্যে আবার বক মধ্যে হংস কেন বাপু? অসন্তোষের ঢেউ বয়ে যায় একটা। না, কেউ সন্তুষ্ট হয়নি এরা। এমন অবস্থায় সন্তুষ্ট হয়ও না কেউ। মেয়েরা বলে, সুখের ১৬ কলা হলো এবার। ওই জুতো মোজা পরা বিবি এসে মাথার ওপর নৃত্য করবে। হবে আর কি, ওপর থেকে জল ফেলবে, জঞ্জাল ফেলবে, তাই সহ্য করতে হবে বসে বসে। নতুন ঘর গেঁথে ভাড়া বসাচ্ছে, বাড়িওয়ালারা আদুরে ভাড়াটেই হবে অবশ্যই। ঘর বানিয়ে তবে থাকতে আসা। কেন বাবা, কলকাতা শহরে দুখানা তৈরি ঘর আর জুটল না? জোটে না, তাই এরাও হাড়ে হাড়ে জানে, তবু বলতে ছাড়ে না। চোখটাটায় বলেই বলে। পুরো দুখানাও নয়, ১.৫খানা ঘর, তাও পাকা ছাদ নয়, রানীগঞ্জের টালির, কিন্তু দিব্যি চকচকে ঝকঝকে ছিমছাম, ভারী সভ্য চেহারা। নতুন রং করা জানলা দরজাগুলো যেন নিচের তলার দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসছে। তৈরি হতে হতে ১০ বার চুপি চুপি গিয়ে দেখে এসেছে অমূল্যর বউ, নিতাইয়ের বউ আর বসন্তর মস্ত বড় আইবুড়ো বোনটা। দেখে এসে বউ দুটো অকারণে শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধিয়ে ছেলে ঠেঙিয়েছে, আর মেয়েটা খামোখা মায়ের মুখে মুখে চোপা করে খিঁচুনি খেয়ে গুম হয়ে বসে থেকেছে। নিজেদের পারিপার্শ্বিকতার কুৎসিতাটা যেন হঠাৎ ধরা পড়ে গেছে ওদের নিরেট উদাসীন মনে। যেন ধরে ফেলেছে মাথা কুঁচতে পাওয়াটাই চরম পাওয়া নয়। কে কোথা থেকে শোনে বলা যায় না, হয়তো হাওয়াতেই খবর আসে নতুন ভাড়াটেরা নিজেরাই নাকি মোটা টাকা সেলামি দিয়ে ঘর তোলাচ্ছে। এ গলিতে মাথা গলাবার মতো লোক ওরা নয়, নিরুপায় হয়েই আসছে। নগেন ঘাড় নেড়ে বলে, বাবা সেলামি, তাই তো বলছিলাম, কঞ্জুস বুড়োর ট্যাঁক থেকে খসাতে হলে আর দৌড় জানলায় রং পড়তো না। তা সে রং কাঁচা থাকতে থাকতেই ভাড়াটেরা এসে গেল। রা বলতে আর কি, স্বামী স্ত্রী দুজনই মাত্র। ওদের আগমন দেখতে নিতাইয়ের বউয়ের ভাত ডাল পুড়ে আংড়া হলো। অমূল্য ছেলেটা পড়ে কপাল কাটল। তবু কৌতূহলের কামাই নেই কারুর। মনে মনে একটু আশা ছিল, যতই হোক নিচের তলা মারিয়ে তবে তো দোতলায় উঠতে হবে ভ্যানিটি ব্যাগকে। মৌখিক একটা আলাপ হবেই অবশ্যই। কিন্তু ওদের সে আশায় ছাই দিয়ে শেফালি ব্যানার্জি হাই হিল জুতো খটখটিয়ে সোজা ওপরে উঠে গেলেন কোনো দিকে না তাকিয়ে। ব্যানার্জি এলেন খানিক পরে ঠেলা গাড়ির সঙ্গে। জিনিসপত্র সামলে দোতলায় তোলানোর সঙ্গে সঙ্গে শোনা গেল শেফালির বিরক্তি আর অসন্তোষপূর্ণ বাক্যোচ্ছটা। শান দেওয়া ধারালো গলা, হ্যাঁ এতদিনে এই অপরূপ ঘর তৈরি হয়েছে? ছি ছি, কেন অত বড় ছাদটা পড়ে রয়েছে, আর একটু বড় ঘর করতে পারেনি? লাইট আনার কথা বুড়োকে বলেছ ভালো করে? কেরোসিন লণ্ঠনের আলোয় কিন্তু বেশি দিন টিকতে পারবো না, আমি তা বলে দিচ্ছি।
মা গো, লাইট না থাকলে যে মানুষ কি করে বাঁচে! নিচের তলার বাসিন্দাদের কানে এসে পৌঁছয় কথাগুলো। হয়তো পৌঁছবার জন্যেই বলা হয়। বসন্তর বোনটা উদাস নয়নে আকাশ পানে চেয়ে চেয়ে ভাবে, সত্যিই তারা মানুষ নামের অযোগ্য, নইলে এই বাড়িতে এভাবে আছেও তো বেঁচে। অমূল্যর বউ নিঃশ্বাস ফেলে। নিতাই চরণের বউ ভাবে, লাইটের দড়িদরা তারটার যদি বাড়ি পর্যন্ত এসে পৌঁছয়, যে এমন করে হোক ওর নিজের ঘরটাতে একটা আলো ঝুলিয়ে নেবেই নেবে। বরের হাতে পায়ে পড়ে হোক, অনশন ব্রত নিয়েই হোক। নগেনের গিন্নি পাকা লোক, সে নিঃশ্বাস ফেলে না, মুখ বাঁকিয়ে বলে, নবাবি দেখে আর বাঁচি নে। হ্যাঁ, তুই যদি ফ্যাশন তো এখানে এসেছিস কেন মরতে? সাহেব পাড়ায় থাকতে পারলি নে? কোনোখানে তো জোটেও নি। জোটেনি অবশ্যই, কিন্তু শেফালি অহরহ এমন ভাব দেখায় যেন নিতান্ত কারে পড়ে 2-10 দিনের জন্য এখানে থাকতে হয়েছে ওদের, নইলে ওর উপযুক্ত রাজ সিংহাসন যথাস্থানে পাতাই আছে। তাই সর্বদাই গলার স্বর চড়িয়ে চড়িয়ে নিচের তলাকে যেন অবহিত করতে থাকে, দেখো বাপ, নেহাত অসুবিধে পড়ে তোমাদের কাছাকাছি বাস করতে হচ্ছে বলেই যেন আমাকেও তোমাদের দরের ভেবে বসো না। তোমাদের সঙ্গে আমার তফাৎ 1 তলা 2 তলার নয়, তফাৎ আকাশ পাতাল। শুনে শুনে এরা যে তা বলে সমীহ সম্ভ্রমে তটস্থ হয়ে থাকে, তা মনে করবার হেতু নেই। এরাও ঠোঁট উল্টে নাক কুঁচকে অনেক বিরুদ্ধ মন্তব্য করে। শেফালির স্বামী সতীনাথের অফিসারজনিত ভঙ্গিমায় মটমটিয়ে আনগোনার সময়টি বুঝে বুঝেই যেন বিড়ির ধোঁয়া উড়িয়ে দালানে বেড়াবার দরকার পড়ে ছোকরাদের। নিতাইয়ের মা আর অমূল্যর পিসি নিজের নিজের ঘরের বউকে গলা ছেড়ে সুশিক্ষা দেয়। গেরস্তর বউ, গেরস্তর কাজে মন দাও দিকি বাছা। কে কোথায় হাতে ব্যাগ ঝুলিয়ে জুতো খটখটিয়ে হাওয়া খেতে বেরুচ্ছে তা দেখবার তো দরকার নেই তোমাদের। হ্যাঁ, রাজরাস্তার ওপর 4 মহলা বাড়িতে বাস করতে যা করতে শোভা পেত। কার উদ্দেশ্যে বলে সঠিক বোঝা শক্ত। ঝিকে মেরে বউকে শেখানোর পদ্ধতি বোধহয়। মোট কথা, ওপর তলাও যেমন নিচের তলাকে অবজ্ঞা করে বাঁচে, নিচের তলাও তেমনি ওপর তলাকে অগ্রাহ্য করতে ছাড়ে না। এক পক্ষ ভাবে কি অরুচিকর পরিবেশ, অপর পক্ষ ভাবে কি বিরক্তিকর আপদ। কোথায় যে কি কাজ করে সতীনাথ কে জানে। তবে দেখা যায় সর্বদা ইস্ত্রি করা স্যুট পরে ঘোরে, যখন তখন বেরোয়, যখন তখন আসে, কখনো কখনো কার একটা মোটরে চড়েও ফেরে। শেফালি সকালবেলা খবরের কাগজ হাতে ছাদে ঘুরে বেড়ায়, কুকারে রাঁধে, স্টোভে চা করে, লাইব্রেরি থেকে বই আনিয়ে পড়ে, যখন তখন ঘোষণা করে এ বাড়িতে বাস করা তার পক্ষে হবে না। নিচের তলায় একটা পাম্প বসিয়ে ওপরে জল ওঠাবার ব্যবস্থা না করে দিলে সামনের মাসেই পালাবে। আর সন্ধে হলেই ভালো ভালো জুতো জামা পরে স্বামীর সঙ্গে বেড়াতে যায়। এমনি একদিন সন্ধেবেলা সতীনাথ সস্ত্রীক বেড়াতে বেরিয়েছে। হঠাৎ নিচের তলার একটা ছোকরা বাইরে থেকে বেরিয়ে এসেই রীতিমতো খোশ মেজাজে ডাক দিলে, অমূল্যদা আছো নাকি? অমূল্যদা! গ্রীষ্মকাল, জনা কয়েক মিলে তখন ভাগের উঠোনটায় একখানা রং জ্বলা সুতো ঝোলা শতরঞ্জ বিছিয়ে তার ওপর বসে তেলচিটে একজোড়া তাস নিয়ে মহোৎসাহে খেলছিল। তাস খেলায় নিতাইয়ের উৎসাহই সমধিক। তার প্রেসটা আজ কদিন বন্ধ, কাজেই খেলাটি জমাটি হচ্ছে। অমূল্য গলা বাড়িয়ে বলল, কে, ইন্দু নাকি? কি খবর? ইন্দু ততক্ষণে সামনে এসে পড়েছে। প্রায় 1 পাক নেচে নিয়ে তুড়ি মেরে বলল, দাদারে, সাবানের ফানুস হুস, রাবারের বেলুন ফুট। চট করে সকলের মনের মধ্যে একই চিন্তার ঢেউ খেলে যায়। আর কিছু নয়, ওই ওপর তলা। সত্যি বলতে ইদানিং এদের আড্ডা আলোচনার প্রধান বিষয়বস্তু হচ্ছে শেফালিরা। ওদের চাল চলন, ঠাঁট ঠমক, নবাবী নবাবী কথা এদের কাছে অসহ্য। অতএব সমালোচনার ধারাটা যে সাত্ত্বিক ভাবাপন্ন হয় না তা বলাই বাহুল্য। একা অমূল্য নয়, প্রায় সকলেই সমস্বরে বলে ওঠে, কি হে, ব্যাপার কি? ভারী ফুর্তি দেখছি যে। ইন্দু এবার কপট গাম্ভীর্যে বলে, চুপ চুপ পাওনাদার,
দৌড় চেপে বসে আছে। পাওনাদার? তাহলে? চিন্তার মোড় ঘুরে যায়। সে আবার কার জন্যে? সময় অসময়ে প্রত্যেকে পরস্পরের কাছে টাকাটা সিকেটা ধার করে বটে, কিন্তু বাইরের পাওনাদার? কে জানে বাবা, কে তার ভেতরের কথার খবর রাখে? নগেন ধমকে বলে, খুঁজছে কাকে তাই বলো না, টিপে টিপে ছাড়ছিস কেন? বড় আনন্দ হচ্ছে দাদা, সকলই তোমারই ইচ্ছাময়ী তারা তুমি। একজন লোক এসে হুমকি দিয়ে বলছে বাবুকে দেখে লিবে। আমাদের ব্যানার্জি সাহেবের কথা কইছি রে দাদা, বুঝছো না কেন? বাবুর এত নবাবী চাল, সব ফোঁপড়া। বখরার বিজনেস করবেন বলে বাবু ওর কাছ থেকে বেশ কিছু হাতিয়ে নিয়ে নিপাত্তা মেরেছিলেন। খুঁজে খুঁজে বেটা এতদিনে পাত্তা পেয়েছে, এসে দৌড় আগলে বসে আছে। রগড়টা জমবে এইবার। কর্তাগিন্নির হাওয়া খেয়ে ফেরবার সময় হয়ে এলো। মুখরোচক খবর বটে একখানা। খুশিতে উদ্ভাসিত হয়ে ওঠে প্রত্যেকের মুখ। আহা, এমন নির্মল আনন্দ উপভোগ করবার সুযোগ যে আসবে কখনো, এ আশা কে কবে করেছে? তবে হ্যাঁ, এমনি একটা বাসনা হয়তো ছিল কোথাও। মুখ দেখে তো তাই মনে হচ্ছে। আকাঙ্ক্ষিত বাসনা পূরণের অনাবিল আনন্দের আভাস। তাসের আসর ভেঙে যায়। ঠিক হয়েছে, এইবার লপচপানি বেরোবে বাবুর। তাই তো বলি, বাবু আমাদের 7 বৃন্দাবন ঢুঁড়ে আর আস্তানা খুঁজে পেলেন না। এই গোলক ধাঁধার গোয়ালে মরতে এলেন কেন? নিপাত্তা হবার যোগ্যী জায়গা তা ঠিক। গিন্নির আবার বেশি চাল। পিসি বলছিল, শুনিয়ে শুনিয়ে নাকি বলে, ছাগল ভেড়ার মতো একটা গোয়ালে এতগুলো লোক থাকে কি করে? তা বলবে বই কি, চলো না দোরগোড়ায় ঘোরাঘুরি করি। যাক, মজাটা দেখা যাবে সচক্ষে। ধরে দুঘা দিয়ে দেয় তো আঁশটা মেটে। আঁশ মেটাবার জন্যে অপেক্ষা করতে হয় না বেশিক্ষণ। ওরা বাড়ির বাইরে এসেই দেখে আসামি যুগল হাজির। তাদের সামনে দাঁড়িয়ে একটা নিম্ন শ্রেণী গোছের হিন্দুস্থানি। হিন্দি টানে দিব্যি বাংলায় শাসাচ্ছে। হয় টাকা না হয় প্রাণ, একটা কিছু তার হাতে না দিয়ে আজ আর ছাড়ার নেই বাবুর। গলির দ্বিতীয় কোণটাতে অবস্থিত লাইট পোস্টের আলো থেকে যেটুকু আলোর আভাস আসছে, তাতে শেফালি আর সতীনাথের মুখ দুখানা মরার মতো ফ্যাকাশে দেখাচ্ছে। রীতিমতো ভয়ার্ত ভাব। উঁকিঝুঁকি মারতে মারতে সকলেই প্রায় আশেপাশে এসে দাঁড়ায়। হঠাৎ এতগুলো মুখ দেখেই বোধ করি সতীনাথ অকুলে কুল পাওয়ার ভঙ্গিতে কাতর আর্তনাদ করে ওঠে, দাদা, একে সরিয়ে নিয়ে যান, রাস্তায় ধরে অপমান করছে, বলছে গায়ের গয়না খুলে নেবে। অপমান দেখে খুশি হবারই তো কথা, কিন্তু কই? বাখারির মতো হাত পা হাড় জিরজিরে ইন্দু হঠাৎ এগিয়ে গিয়ে তেড়ে ওঠে, বটে, যত বড় মুখ নয় তত বড় কথা, ক্যা বলতা হ্যায়? লোকটা একটা বিশ্রী হাসি হেসে উত্তর দেয়, আপনাকে কিছু বলছি না বাবু, আপনার সাথে আমার কিছু না আছে। সতীনাথ বাবু আমার দোস্ত লোক, ওর সাথে দুটো পিয়ারের কথা হচ্ছে। স্বরটা কর্কশ, ভঙ্গিটা কদর্য। সকলের থেকে বয়সে বড় নগেন এগিয়ে এসে ভরাট ভরসায় সুরে বলে, যান মালক্ষী, ভিতরে যান, দেখি ব্যাটার কত সাধ্যি যে আটকায়। মেয়ে ছেলেকে অপমান করলে মাথা নিয়ে ফিরতে হবে না ওকে। স্বামীকে আততায়ীর হাতে ছেড়ে দিয়ে চলে যেতে নারাজ শেফালি কাঁদো কাঁদো গলায় বলে, একে বাঁচান, বলছি খুন করে ফেলবে। লোকটা আবার একটু কটু কুৎসিত হাসির সঙ্গে বোধ করি নগেনের নকল করেই বলে, কেন খুন করবে মা লক্ষ্মী? সতীনাথ বাবু আমার দোস্ত লোক, খুন করলে আমার তো বহু দুঃখ লাগে। আপনি মেহরবানি করে গহনাগুলো নিকলে দিলে আচ্ছা হয়। কি কি বললি বদমায়েশ? লাঠির মুখে তেড়ে এগিয়ে আসে স্বাস্থ্যহীন দারিদ্র জীর্ণ নিরস্ত্র কটি লোক। রাষ্ট্রভাষার ধার কেউ ধারে না। ক্যা বলতা হ্যায় পর্যন্তই দৌড়, তবু বলতে ছাড়ে না। বেপরোয়া বলে যায়, কি ভাবতা হ্যায় তুম, কুচি কুচি करके काटेगा तुमको, समझता है तुमको माफी ढेर बदमाश देखता है हम, बुझेगा? बेशी टैपो करेगा तो मार के एकदम हालुआ बनाए ছাড়েগা तुमको। হঠাৎ এতগুলো ভুঁইফোড় লোক সতীনাথকে বুক দিয়ে আগলাতে আসবে, এ আন্দাজ নিশ্চয়ই ছিল না লোকটার। তাই কি ভেবে কে জানে, বহুত আচ্ছা,
বলে বাগানো লাঠিটা শিথিল করে বিদ্রুপাত্মক ভঙ্গিতে একটা আভূমি প্রণাম করে। সতীনাথ ক্ষীণ অনুনয়ের স্বরে বলে, পাওনা তোমার মারা যাবে না ভাই, বিশ্বাস করো। চলেই বোধহয় যাচ্ছিল লোকটা। সতীনাথের কথায় ঘুরে দাঁড়িয়ে ভয়ঙ্কর ধরনের হিংস্র একটা হাসির সঙ্গে যা বলে যায় তার সারমর্ম এই, তোমাকে বারবার বিশ্বাস করে ঠকবে এত বড় আহাম্মক সে নয়। টাকার পরোয়া করে না সে। জুয়াচোর বদমাইশদের জানটাই তার প্রয়োজন। কুখ্যাত একটা পল্লীর বিশেষ একটা বস্তির নাম উল্লেখ করে জানিয়ে যায় সেখানের সমস্ত গুন্ডা সমাজ তার হাতে। অতএব। লোকটা চলে যেতেই 2 হাত দিয়ে নগেনের হাতখানা চেপে ধরে সতীনাথ ডুকরে ওঠে। কি হবে দাদা যদি গুন্ডার দল নিয়ে ঘুরে আসে? বুকের ভিতর হাতুড়ির ঘা কার না পড়ছে, তবু সাহসে ভর করে অমূল্য বলে, খেপেছেন দাদা, চোটের মাথায় তড়পে গেল, কিচ্ছু করবে না। না ভাই, জানো না তুমি, বড় সর্বনেশে লোক ও। নিতাই, বসন্ত, ইন্দু নিজ অভিমত প্রকাশ করে। বাঙালির ছেলে হয়ে ও ব্যাটার খপ্পরে যাওয়াটাই ভুল হয়েছে সতীনাথের। ভুল তো হয়েছে, কিন্তু এখন কি হয়? আমার জন্যে ভাবি না। সুপ্ত পৌরুষের ঘুম ভাঙিয়ে সতীনাথ ঘোষণা করে, ভাবনা শুধু ওর জন্যে। যদি গুন্ডা টুন্ডা এনে বাড়ি চড়াও হয়ে অপমান করতে আসে, এলেই হলো, এসে দেখুক না একবার, আমরাও বাবা দর্জিপাড়ার ছেলে। কাঠির খাঁচার মতো বুকের ওপর থাবড়া মেরে বীরত্ব প্রকাশ করে ইন্দু, নিতাই, চরণ। ততক্ষণে নগেনগিন্নি এসে ভয়ার্ত কম্পিত কলেবর শেফালিকে হাত ধরে নিয়ে গিয়ে ঘরে বসিয়েছে। বসন্তর বোনটা কোথা থেকে একটা ভাঙা পাখা জোগাড় করে জোরে জোরে বাতাসও করছে। খানিকক্ষণ পর্যন্ত নিচের তলাতেই কাটে। বোধ করি বুকের অবস্থাটা স্বাভাবিক হতে সময় লাগে। অনেক রাত্রে দোতলা সিঁড়িতে পা দিয়ে সতীনাথ ঘুরে দাঁড়িয়ে বলে, যাচ্ছি তো, ঘুম আর এসেছে। ব্যাটা যেরকম শাসিয়ে গেল, জানি না রাত্রিরে কি আছে কপালে। হাঁ হাঁ করে ওঠে ওরা। কিছু ভাববেন না দাদা, কিছু ভাববেন না, নিশ্চিন্তি হয়ে ঘুমনগে। নিচের তলায় আমরা রইলাম জেগে, পালা করে পাহারা দেব। আমাদের সব কটাকে শেষ করে ফেলতে না পারলে আর আপনাদের চুলের ডগাটি ছুঁতে হবে না কারুর। ওপরে উঠে ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে শেফালি বলে, নিচের তলায় ওরকম 4টি বাজে লোক থাকাও ভালো, কি বলো? প্রাণে একটা ভরসা থাকে। সতীনাথ বিছানায় বসে পড়ে বলে, তার বলতে। অবশ্য এ অভিমতের পরমায়ু স্বল্প। ভরসার প্রয়োজন তখনই যখন ভয় এসে টুঁটি চেপে ধরতে চায়। বাইরে শত্রুর সঙ্গে মিটমাট হয়ে গেলেই আবার সতীনাথ ওদের দেখলে চিনতে পারবে না। ফর্সা স্যুটে ওদের ছোঁয়া বাঁচিয়ে পাশ কাটিয়ে চলে যাবে। আর শেফালি অহরহ ওদের গ্রাম্যতা, বোকামি আর ছেঁড়া কাঁথার সমালোচনায় নাক কুঁচকে ওদের কাছাকাছি থাকতে হচ্ছে বলে সরব ধিক্কার দেবে নিজের ভাগ্যকে। শুধু আজকের কথাই স্বতন্ত্র। আজকে 4টি বাজে লোকের প্রয়োজন অনস্বীকার্য। আর ও হতভাগাগুলো কি তেমনি? ওপরতলাদের নিন্দে করবে, সন্দেহ করবে, অবজ্ঞা করবে, অথচ বিপদে পড়ে তারা ডাকুক দিকে একবার দাদা বলে প্রাণ তুচ্ছ করে যাবে বুক দিয়ে রক্ষা করতে। নিজেদের প্রাণের ওপর প্রাণ বলে একটা সমীহ বোধ নেই বলেই বোধহয় এমন অবস্থা ওদের। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য। ধন্যবাদ।